আপনারা যারা অনেক দিন থেকে আমাকে দেখেন তারা জানেন আমি সাধারণত আমদানি, রপ্তানি এবং ইন্ডেন্টিং এই ব্যবসাগুলো নিয়ে কথা বলে থাকি। আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম বাংলাদেশে কত ধরনের আমদানিকারক প্রতিষ্ঠান আছে, কোন আমদানিকারকগণ ঠিক কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রপ্তানিকারকদের নিয়ে। বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী বাংলাদেশে কত ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠান আছে এবং এই প্রতিষ্ঠানগুলো ঠিক কিভাবে কাজ করে, এই সব কিছু নিয়ে বিস্তারিত। আমাদের দেশে সাধারণত 3 ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠান দেখা যায়। এগুলো নির্ভর করে তাদের কাজের ধরন, ব্যবসার কাঠামো এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ এগুলোর উপর ভিত্তি করে। এছাড়াও আরও কয়েক ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে, তবে প্রধান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো রপ্তানিকারক প্রতিষ্ঠান, শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। চলুন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি। রপ্তানিকারক প্রতিষ্ঠান বলতে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের ন্যূনতম 80% রপ্তানি করে থাকে, এই ধরনের প্রতিষ্ঠানকেই মূলত রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। আপনারা জানেন সাধারণত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সরকার থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাই যেসব প্রতিষ্ঠান ন্যূনতম 80% পণ্য রপ্তানি করে থাকে, ওই 80% পণ্যের উপর তাদের সরকারকে কোনো ধরনের ভ্যাট ট্যাক্স দিতে হয় না। তবে বাকি যে 20% পণ্য থাকে, এই 20% পণ্য যদি সে লোকাল মার্কেটে সেল করতে চায়, সেক্ষেত্রে তাকে সরকারের সকল ধরনের ভ্যাট ট্যাক্স এগুলো পরিশোধ করে তারপর লোকাল মার্কেটে বাকি পণ্যগুলো সেল করতে পারবে। যেসব প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের শতভাগই রপ্তানি করে থাকে, এই ধরনের প্রতিষ্ঠানকে মূলত শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। এই ধরনের প্রতিষ্ঠান সাধারণত লোকালি কোনো ধরনের পণ্য সেল করে থাকে না। তারা যা উৎপাদন করে তার পুরোটাই তারা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করে দেয়। যেসব প্রতিষ্ঠান নিজেরা সরাসরি আন্তর্জাতিক মার্কেটে পণ্য বিক্রি করে না, তবে যেসব প্রতিষ্ঠান নিজেরা আন্তর্জাতিক মার্কেটে পণ্য বিক্রি করে তাদের সহযোগী হিসেবে কাজ করে, এই ধরনের প্রতিষ্ঠানকে মূলত প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। এছাড়াও আরও বেশ কয়েক ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন